কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। Most people do not really want freedom because freedom involves responsibility, and most people are frightened of responsibility. দেওয়াল জুড়ে বড় বড় করে লেখা ফ্রয়েড সাহেবের এই কথাটা আরেকবার পড়লেন ডাক্তার মৈনাক দত্ত। কপালে চিন্তার ভাঁজ কিছুতেই টলছে না। এই ছোট মানসিক স্বাস্থ্য কেন্দ্রটাকে গড়ে তুলতে একবারের জন্য তিনি ভয় পাননি, এবং দায়িত্ব নেওয়ার ভয় তো কখনোই ভীত করেনি তাকে। কিন্তু দৈবের কাছে মানুষ ভীষণ অসহায়। গত 1 মাস ধরে তার হাসপাতালে যা ঘটছে, এর জন্য তাকেই শুনতে হচ্ছে এই কথাটা, ইরেসপন্সিবল। ফ্রয়েড তার আদর্শ, তাই হয়তো প্রকৃত অর্থে স্বাধীনতা পাওয়ার জন্য এক ঝাঁক মানসিক রোগগ্রস্ত মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু শেষ 1 মাসে পরপর 4-4টে নৃশংস মৃত্যু তার বিশ্বাসের ভিতকে টলিয়ে দিয়েছে। একটু আগেই তার চেম্বার থেকে ঘুরে গেছেন গোয়েন্দা বিভাগের দক্ষিণ শাখার উচ্চপদস্থ অফিসার অতনু চৌধুরী। রুটিন ইনভেস্টিগেশন, ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার। আগে কাউকে সন্দেহ হয় নাকি আপনার? পরশুরাতে আপনি কোথায় ছিলেন? আর সব পেশেন্টরা কি তাদের ঘরেই ছিল নাকি? 4 বার একই পদ্ধতিতে একই রকমভাবে একই প্রশ্ন তাকে করা হলো, কিন্তু খুন বা দুর্ঘটনা যে কোনো কারণেই মৃত্যুগুলো হয়ে থাকুক, কিনারা হয়নি একটারও। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলেন তিনি। একটা সিগারেট খেলে যদি মাথাটা একটু ছাড়ে। দরজা ঠেলে ঢুকলো দেবিলাল। লোকটা বছর 3 আগে ঢাকা থেকে এসেছে এখানে, বেশ কাজের লোক। কিছু বলবে দেবিলাল? মৈনাক দত্ত প্রশ্ন করলেন। না স্যার, তাই 7 নম্বরের পোলাডারে লিয়া ফ্যাচাং হইতাছে। কি হয়েছে? ঘুম মাইরা পয়রা থাকে, 2 দিন খাওয়ান দাওয়ান নাই। তো জোর করনি তোমরা? করছি স্যার, চক্ষু পাকায়া চায়, দেখা পরান্ডা ধুক পুক করে। রবিশ। মুখটা বিরক্তির ভারে বেজার হয়ে গেল ডাক্তার দত্তের। আর স্যার আগামুতা খাটেই করতাছে, কিছু একটা করেন। ঠিক আছে, যাও, আমি দেখছি। রাউন্ডে বেরিয়ে প্রথম ওখানেই যাব আমি। দেবিলাল চলে গেল। ডাক্তার দত্ত সিগারেটের শেষটা ছাইদানে গুঁজে উঠে দাঁড়ালেন। বেড নম্বর 7-এর এই ছেলেটা বড় অদ্ভুত। মাসখানেক হলো এসেছে এখানে। সপ্তাহে 3-4 দিন কারো সাথে কথা বলে না। রাতের বেলা কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয় না, বিড়বিড় করে সারাক্ষণ কি যেন বলে যায়। ডাক্তার দত্ত প্রথম দিন থেকেই স্কিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট চালু করেছেন। রোগীর লক্ষণ এবং মেডিকেল রিপোর্ট অনেকটা তেমনই ইঙ্গিত দিচ্ছিল। তবুও ডাক্তার দত্তের বারবার মনে হয় ছেলেটা কোথাও যেন বিরাট রহস্য তৈরি করতে চাইছে তার সাথে। ছেলেটা মাঝে মাঝেই খাওয়া দাওয়া ছেড়ে দেয়, চোখের ভাষা মরা মাছের মতো হয়ে যায়, চুপ করে মাথা নিচু করে বসে থাকে। প্রাকৃতিক কাজকর্ম তখন খাটেই সেরে ফেলে। এই 1 মাসে প্রতি সপ্তাহে 3-4 দিন সে এই একই কাজ করেছে। কিন্তু অবাক কাণ্ড হলো, বাদবাকি 3 দিন সে একেবারে সুস্থ ও স্বাভাবিক আচরণ করে। তখন তাকে দেখে বোঝার উপায় নেই যে সে মানসিক ভারসাম্যহীন। 7 নম্বর বেডেই রাউন্ডে বেরিয়ে প্রথম এলেন ডাক্তার দত্ত। হাঁটুর মধ্যে মাথা গুঁজে বেডের এক কোণে বসে আছে ছেলেটা। নড়াচড়া একেবারে বন্ধ। একটা বিশ্রী গন্ধ ডাক্তার দত্তের নাকে ধাক্কা মারল। দেবিলাল তাহলে ঠিকই বলেছে, ছেলেটা এখানেই প্রাকৃতিক কর্ম সারছে। কেমন আছো প্রদীপ? ডাক্তার দত্ত প্রশ্ন করলেন। কোনো উত্তর এলো না। আবার একই প্রশ্ন করলেন।
আবার সব চুপচাপ। ডাক্তার দত্ত এগিয়ে গিয়ে গায়ে হাত রাখলেন প্রদীপের। একটু ঘাবড়ে গেল যেন। কি মারাত্মক ঠান্ডা রে বাবা! পাথরের মতো শক্ত হয়ে বসে আছে ছেলেটা। এপিলেপসির কোনো কোনো স্টেজে এরকমটা স্বাভাবিক, আর স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অনেক পেশেন্টেরই এপিলেপসি থাকে। তবে শরীর এত ঠান্ডা কিভাবে? নার্সকে ইশারায় ডাকলেন তিনি। প্রেশারটা মাপা অত্যন্ত জরুরি এই মুহূর্তে। ইলেকট্রনিক প্রেশার মাপা যন্ত্রের সুবিধে অনেক। ম্যানুয়ালগুলোর মতো পালস খোঁজার ঝামেলা বা স্টেথো লাগিয়ে মনোযোগ দিয়ে শব্দ শোনারও দরকার নেই এতে। ডাক্তার দত্তের ভুরু কুঁচকে গেল। প্রেশার তো একেবারে নর্মাল, তাহলে শরীর এত ঠান্ডা কেন? খাটের তলা থেকে ভেসে আসছে একটা খসখস শব্দ। ডাক্তার দত্ত নিচু হয়ে দেখার চেষ্টা করলেন ইঁদুর টিঁদুর আছে কিনা। না, একেবারে ফাঁকা খাটের তলাটা, কিচ্ছু নেই। উঠে দাঁড়াতেই ডাক্তার দত্ত একটু চমকে গেলেন। প্রদীপ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। অবাক লাগার ব্যাপার হলো চোখের মনিও একদম স্থির। ফিসফিস করে আপন মনে যেন কি বলে চলেছে মন দিয়ে শুনতে চাইলেন তিনি, কিন্তু কিচ্ছু বোঝা গেল না। কমবয়সী নার্স প্রভাও ভয় পেয়েছে মনে হলো পেশেন্টের এরকম হাবভাব দেখে। বাড়ির লোক তো ভর্তি করে দিয়েই হাওয়া। আরও কিছুদিন দেখতে হবে কেসটা, বাড়ির লোকে খবর দিতে হবে। ছোট এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রটায় চিকিৎসা করা না গেলে বড় কোনো নিউরোলজি স্পেশাল হসপিটালে রেফার করতে হবে, মনে মনে ভাবলেন ডাক্তার দত্ত। এর পরবর্তী ঘটনার জন্য ডাক্তার দত্ত একেবারেই প্রস্তুত ছিলেন না। মটমট করে একটা শব্দ হলো। প্রদীপ পালের ঘাড় ঘুরে গেল ডান দিকে। কঠিন চোখে এসে তাকালো পাশের মেডিসিন টেবিলটার দিকে। একটা একটা করে ওষুধ ছিটকে পড়তে লাগলো তার উপর থেকে। অলৌকিক কিছুকে বিশ্বাস করা ডাক্তারি পেশা বিরুদ্ধ ব্যাপার। এর ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু এসব কিছুই ভাবতে ইচ্ছে করছে না ডাক্তার দত্তের। হাত দশেক সরে এসেছেন তিনি প্রদীপের বেড থেকে। সামনে দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় ওষুধের শিশির ভাঙা কাঁচে ঘটে যেতে পারে বিপদ। নার্সের দিকে তাকিয়ে তিনি ইশারা করলেন ট্রাঙ্কুলাইজার ইঞ্জেকশন আনার জন্য। পাশের ঘর থেকে দৌড়ে এসেছে দেবিলাল আর মাধব। বেশ ভয় ভয়ে ওরা এগিয়ে গিয়ে প্রদীপের হাত দুটো চেপে ধরল। সে তখন অনেকটা শান্ত হয়েছে। দ্রুত ঘুমের কড়া ওষুধটা প্রবেশ করল রোগীর শরীরে। আস্তে আস্তে প্রদীপ নেতিয়ে পড়ল। ডাক্তার দত্ত করিডোর দিয়ে হেঁটে ফেরার সময় মনে করতে পারলেন মানসিক অসুখের এই প্যাটার্নটাকে কি বলা হয়। কোনো বস্তুর দিকে তাকিয়ে তাকে তার জায়গা থেকে সরিয়ে ফেলা। এই বিষয়টার নাম হলো টেলিকাইনেসিস। চিকিৎসা বিজ্ঞানে একে সাইকোকাইনেসিসও বলা হয়েছে। এইসব ক্ষেত্রে রোগীর মানসিক জোর ভয়ানক শক্তিশালী হয়ে থাকে। কোনো কিছুকে না ছুঁয়ে তারা সেই জিনিস বা বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারে। সাধু সন্ন্যাসীরা বহু অধ্যাবসায় এই সাইকোকাইনেসিস রপ্ত করে। নানা অলৌকিক ক্রিয়াকর্ম করে তারা এই প্রক্রিয়াকে আয়ত্ত করে। মানুষের মন বড় বিচিত্র। ডাক্তার দত্তের মাথায় কিচ্ছু ঢুকছে না। স্কিজোফ্রেনিক প্রদীপ পালের এই ধরনের টেলিকাইনোসিস জাতীয় সিমটম এলো কি করে? আজ রাতটা পড়াশোনা করে পার করতে হবে। দেখতে হবে স্কিজোফ্রেনিয়া বা এপিলেপসির কোনো স্টেজে সাইকোকাইনেসিস আসতে পারে কিনা। গুমোট গরম পড়েছে। এয়ার কন্ডিশন চেম্বারে থাকার জন্য মৈনাক দত্ত বুঝতে পারেন না গরম কতখানি। দুপুর থেকে এসিটা গোলমাল করায় হয়েছে সমস্যা। সার্ভিস সেন্টারে খবর দেওয়া হয়েছে লোক আসতে 2-3 দিন সময় লাগবে। গরমে ঘামতে ঘামতে ঘরের জানলাটা খুলে দাঁড়ালেন ডাক্তার দত্ত। একটা সিগারেট ধরালেন। প্রাণটা জুড়িয়ে গেল তার ডাভিডভ সিগারেটের সুবাসে। এই সিগারেট তার কাছে প্রতি মাসে 3 কার্টুন করে আসে। পাঠায় বন্ধু জালানুদ্দিন। তিনি কানাডার একটি ইউনিভার্সিটির প্যারাসাইকোলজির অধ্যাপক।
প্রদীপের ব্যাপারে ও সাহায্য অনায়াসেই নেওয়া যায়, কিন্তু আরেকটু স্টাডি করতে হবে কেসটা। পরপর মৃত্যুগুলোর বিষয় একের পর এক সাজিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে মনে মনে। হতেও তো পারে পুলিশ যে সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে তিনি সেই সূত্র পেয়ে গেলেন। প্রথম মারা গেল যেন কে? নিজেকেই যেন নিজে প্রশ্নটা করলেন তিনি। মস্তিষ্ক মনে হচ্ছে নিয়ন্ত্রণে নেই। প্রদীপ পালের ওই হাবভাব মাথা ঘেঁটে দিয়েছে কিছুটা। চোখ সরু করে বড় বড় টান দিলেন সিগারেটে কয়েকটা। সাবিত্রী দাস প্রথম মারা গেলেন। ভুলে যাওয়া রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন, ডিমেনসিয়া। সেরে উঠছিলেন আস্তে আস্তে। হঠাৎ মাসখানেক আগে তার বডি পাওয়া গেল হাসপাতালের বাঁদিকের ফুল বাগানে। চোখ কপালে উঠে গেছে, ঠোঁটের কষ দিয়ে রক্ত পড়ছে। তারিখটা খেয়াল করতে পারলেন না ডাক্তার দত্ত। খেয়েছে। তারও ভুলে যাওয়া রোগ হলো নাকি? মনে মনে ব্যাপারটা ভেবে বেশ চমকে উঠলেন তিনি। ডেটালগটা একবার চেক করতে হবে, ওতে আছে সম্ভবত। দ্বিতীয় মৃত্যু হলো দেবাশিস মালোর। বড় লোক মানুষ, সব সময় একটা দুটো লোক থাকতো ধারে কাছে যারা হাসপাতালের নিয়ম মানত না। তাও তার মৃত্যুকে ঠেকানো গেল কি? মুখ টিপে হাসলেন ডাক্তার দত্ত। লোকটাকে পাওয়া গিয়েছিল বাথরুমের ভেতর, একইভাবে ঠোঁটের কষে রক্ত। সময় বেশি পার হয়ে যাওয়ার জন্য শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে বাইরে। টাকা রোজগারের নেশাই তাকে পাগল করে দিয়েছিল। মারা যাওয়ার আগের দিন অবধি টাকা টাকা বলে চেঁচাতেন। 3 নম্বর ছিল অর্ণব সেন, কবি মানুষ। কবিতার রসদ পাচ্ছিল না বলে পাগল হয়ে গিয়েছিল। সারাদিন বনলতা সেন আর পাগলিতোর সঙ্গে আউড়ে যেত। অন্য পেশেন্টদের ঘাঁটাতো না, নিজের মনে নিজে থাকতো। ছাদ থেকে লাফ দিয়েছিল। পুলিশের তাই অনুমান ছিল এই কেসে অন্তত। ব্যর্থ কবির কি করুণ পরিণতি না হয়েছিল। ছাদ থেকে লাফ দেওয়ার ব্যাপারটা পুলিশ অনুমান করলেও ডাক্তার মৈনাক দত্তের কেমন যেন খচখচানি হয়েছিল লাশটা দেখে। চোখ ঠেলে বেরিয়ে এসেছে, আর সেই ঠোঁটের কষে রক্ত। মাথার পেছনে একটা ভারী আঘাত ছিল অবশ্য। শেষ মৃত্যুটা হয়েছে এই দিন 3 আগে, যার জন্য সকাল সকাল গোয়েন্দা পুলিশের আগমন। আর শেষে যিনি মারা গেছেন তিনি কোনো পেশেন্ট নন, তিনি হলেন এই হাসপাতালেরই অফিস স্টাফ, লোকনাথ ঘড়াই। পেশেন্টদের খাওয়া দাওয়ার বিষয়টা দেখতেন উনি। সাতকুলে কেউ না থাকায় থাকতেন এই হাসপাতালে। মারা যাওয়ার বেশ কিছুদিন আগে উনি ডাক্তার দত্তকে বলেছিলেন, স্যার, ওই ছাদে ওঠার সিঁড়ির কাছে যেতে বড্ড ভয় লাগে স্যার। হাতের কাজ সারতে সারতেই অন্যমনস্কভাবে ডাক্তার দত্ত তাকে প্রশ্ন করেছিলেন, কেন? ছাদে ওঠার সিঁড়িতে আবার কি হলো? না না স্যার, তেমন কিছু না, ছাড়ুন, বাদ দিন। আচ্ছা স্যার, কোনো নতুন বুড়ি কি ভর্তি হয়েছে? বিরক্ত হলেন এবার ডাক্তার দত্ত। আরে তেমন হলে আপনি কি জানতে পারতেন না? যত সব উল্টো পাল্টা কথা আপনাদের। মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিল লোকনাথ। এর দিন কয়েকের মধ্যেই ছাদে ওঠা সিঁড়ির সামনে তাকে পড়ে থাকতে দেখা গেল। চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে, চোখ দুটো খোলা, বড় বড় চোখ দুটো ঠেলে এগিয়ে এসেছে, হাত পাগুলো বেঁকে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে সিগারেটটা কখন শেষ হয়ে গেছে টের পাননি ডাক্তার দত্ত। ফিল্টার পোড়ার উটকো গন্ধে সম্বিত ফিরল তার। একটা সন্দেহ মাথায় দানা বাঁধছে। আচ্ছা, এই প্রদীপ ছেলেটা কোনোভাবে যুক্ত কি মৃত্যুগুলোর সাথে? মৃত্যুগুলোর মধ্যে অস্বাভাবিকত্ব থাকলেও পুলিশ কোনো কংক্রিট প্রমাণ খুঁজে পায়নি যেগুলো খুন। হাতের ছাপটাপ কিছুই পাওয়া যায়নি ডেড বডিগুলোর আশেপাশে, এবং মৃতের শরীরেও তেমন কোনো প্রমাণ মেলেনি। তাই পুলিশ বারবার আসছে যদি কিছু পাওয়া যায়, এমন কোনো অদ্ভুত কিছু যার মাধ্যমে বোঝা যাবে এটা খুন। আজ প্রদীপের মধ্যে এই সাইকোকাইনেসিস ব্যাপারটা দেখে ডাক্তার দত্তের আরও মনে হচ্ছে এই ছেলেটার দ্বারা এই হত্যাগুলো ঘটানো সম্ভব। সে কোনো কিছু স্পর্শ না করেই অনেক কিছু করতে পারে।
প্যারানর্মাল কোনো কিছুতেই বিশ্বাস নেই মৈনাক দত্তের, কিন্তু টেলিকাইনোসিস তো প্যারানর্মাল কিছু নয়, অতিরিক্ত মানসিক ক্ষমতার বহিঃপ্রকাশ। দেবিলাল ঘরের বাইরে থেকে হাঁক দিল। ও স্যার, এচির লোক আইছে সার্ভিস করণের লগে। পাঠিয়ে দাও। ছোট্ট উত্তরে কাজ সারলেন ডাক্তার দত্ত। একটু যেন অবাকই হলেন ডাক্তার দত্ত। 2-3 দিনের জায়গায় একেবারে কমপ্লেন ডেটেই বান্দা হাজির। বাহ, তাহলে মিথ্যেই এদের নামে বদনাম দেওয়া হয়। বাড়ির বিদ্যুৎ ক্ষেত্রের বিশাল সমস্যা হয়েছে। এসি সার্ভিস করতে এসে মেকানিক তাই বলে গেছে, কোনো প্রফেশনাল ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাতে হবে, না হলে যেদিন খুশি শর্ট সার্কিট হয়ে আগুনে পুড়ে যাবে সব। মাঝে মাঝেই আলোগুলো দপদপ করছে, পাখার স্পিডও হঠাৎ কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। মহা মুশকিল হয়ে পড়েছে হাসপাতালের সবকিছু ঠিকঠাকভাবে চালাতে। দেবিলাল হাতের চেটোয় খৈনি ডলতে ডলতে ফিউজের তারের দিকে এক মনে দেখছে। ওপার বাংলায় থাকতে সে ভালোই ইলেকট্রিকের কাজ জানত। তার মন বলছে তারটার পাল্টালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মিটার বক্স থেকে বেরিয়ে আসা একটা ঘর ঘরে শব্দ তাকে একটু ভাবাচ্ছে। দেখা যাক ডাক্তারবাবু কি বলেন। ভাবতে ভাবতেই মিটার বক্সের ভেতর থেকে কয়েকটা আলোর ফুলকি ছিটকে বেরিয়ে এলো। ফটফট শব্দে ফাটতে লাগলো ইলেকট্রিক তারগুলো। ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলো দেবিলাল। হাতের চেটোয় বুড়ো আঙুল দিয়ে চেপে ধরা খৈনি তখনও ঠোঁটের তলায় যায়নি। আগুনের ফুলকিতে চোখ ধাঁধিয়ে গেল তার। পরক্ষণেই মনে হলো মিটার ঘরের অন্য পাশটায় কেউ একজন দাঁড়িয়ে আছে। ওই আধা আলো আধা অন্ধকারের মধ্যেও দেবিলালের মনে হলো অস্থি চর্মসার বিধবা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। বয়স অনুমান করা যাচ্ছে না, তবে 80ও হতে পারে, বা 90 বা আবার 100 হতে পারে। দেবিলাল দাঁড়িয়ে থাকা বৃদ্ধার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, ওখানে কেডা? আন্ধারে খাড়াইয়া কি করেন? বাইরে আসেন। কোনো সাড়া শব্দ এলো না। পাগলের হাসপাতাল, নিশ্চয়ই কোনো পাগলই হবে মনে মনে ভাবল দেবিলাল। পরক্ষণেই মনে পড়ল এই হাসপাতালে এত বয়স্ক পেশেন্ট তো কেউ নেই। সেই এই হাসপাতালের ওয়ার্ড বয় কাম সিকিউরিটি গার্ড। ভয় পেলে চলবে না। এটা কে তাকে দেখতে হবে। এক পা এগোনোর সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল হাসপাতালের। নিশ্ছিদ্র অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভয় করতে লাগলো দেবিলালের। সামনে এক উন্মাদিনী বৃদ্ধা। ঘাবড়ে গিয়ে হাতের খৈনি ফেলে দিয়েছে সে। পাগল করা গরমের মধ্যেও মিটার ঘরটায় যেন অস্বাভাবিক ঠান্ডা। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকলে যেমন ঠান্ডা একটা বাতাস এসে শরীর জুড়িয়ে দেয়, তেমন অনুভূতি হলো দেবিলালের। ভয়ে ভয়ে দেবিলাল গলায় ঝুলতে থাকা মা তারার লকেটটা খামচে ধরল। তারপর সাহস সঞ্চয় করে মোবাইলের টর্চটা জ্বালল। অবাক হলো দেবিলাল, কেউ তো নেই। ভয়টা আরো বেড়ে গেল তার। বিনা সারা শব্দে কেউ কি এভাবে হাওয়া হয়ে যেতে পারে? শিউরে উঠল সে। ডাক্তারবাবুকে জানাতে হবে বিষয়টা। গরমকালে মানসিক রোগীদের সমস্যা একটু বেশি বেড়ে যায়। তার উপর হাসপাতালে ব্যাপক পাওয়ার ফেলিওর হয়েছে। বাগরাতক ফোন এসছে হাসপাতাল থেকে ডাক্তার দত্তের কাছে। অনেক রোগীকে সামলানো যাচ্ছে না। ফেসবুক মেসেজে বাই লিখে ল্যাপটপটা শাট ডাউন করলেন তিনি। এতক্ষণ কথা হচ্ছিল বন্ধু জালানের সাথে। প্রদীপের কেসটার কথা বন্ধুকে জানিয়েছেন ডাক্তার দত্ত। তিনি আলোচনা করেছেন হাসপাতালে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুগুলো নিয়ে। প্রফেসর জালান উদ্দিন মন দিয়ে সব কথা শুনেছেন। আজকাল ফেসবুক থেকে সহজেই ভিডিও চ্যাট করা যায়। জালান উদ্দিন প্যারাসাইকোলজির একজন পণ্ডিত মানুষ। সবটা শুনে তিনি উত্তর দিয়েছেন, দেখো দত্ত, আমার মনে হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অস্বাভাবিক মৃত্যুগুলোর পেছনে ওই ছেলেটাই জড়িয়ে আছে। কারণগুলো একটু বলি, মন দিয়ে শোনো। প্রথমত, ছেলেটি 1 মাস আগে তোমার হসপিটালে অ্যাডমিট হয়েছে।
আর প্রথম মৃত্যুটাও হয়েছে 1 মাস আগে। দ্বিতীয়ত, ছেলেটার মধ্যে সাইকোকাইনেসিসের ক্ষমতা আছে। এই ক্ষমতা বা সমস্যা যাই বলো, এটা থাকলে কাউকে না ছুঁয়েই তার ক্ষতি সাধন করা যায়। আর শেষ ব্যাপারটা হলো, তুমি বলছো সপ্তাহ 3-4 দিন সে বদ্ধ উন্মাদের মতো ব্যবহার করে, অন্যান্য দিন থেকে একদম সাধারণ, তাই তো? একটু ভেবে বলো তো দত্ত, মৃত্যুগুলো ঘটে যাওয়ার পরের কদিন কি সেরকম ব্যবহার করেছিল সে? মনে মনে অঙ্ক কষলেন ডাক্তার মৈনাক দত্ত। আগের 3টে মৃত্যুর পর এরকম করেছে কিনা মনে না পড়লেও শেষ মৃত্যুটা হয়েছে এপ্রিলের 3 তারিখ, আজ হলো 6 তারিখ, ঠিক তো? আজ বেশ অস্বাভাবিক আচরণ করছিল প্রদীপ। একটু ফাইল টাইল ঘাঁটলেও আরো তথ্য বেরিয়ে আসবে। তিনি বন্ধুকে উত্তর দিলেন, এই তুমি মনে হচ্ছে ঠিকই বলছো। আগের ঘটনাগুলোর পরে এমন হয়েছে কিনা জানি না, তবে আজ যেমন দেখলাম পেশেন্টকে, মনে হচ্ছে তোমার সূত্রগুলো ঠিক। তাহলে এখন উপায় কি বলো তো? উপায় একটা আছে। জালান যেন প্রস্তুত ছিলেন উত্তর দেওয়ার জন্য। তুমি কি হিপনোসিস জানো? প্রশ্ন করলেন জালান। জানি, তবে কখনো পরখ করে দেখার দরকার পড়েনি। মৈনাক দত্তের এই উত্তরটায় কিছুটা আশ্বস্ত হলেন জালানউদ্দিন। তাহলে একটা কাজ করা যেতে পারে। তোমার এই পেশেন্ট যখন সুস্থ থাকবে তখন হিপনোটিস মেথডের সাহায্যে ওর অ্যাটমোস্ট ট্রুথটা জানার চেষ্টা করো। আশা করি অনেক কিছু বোঝা যাবে। কথাবার্তার এই পর্যায়ে হঠাৎই হাসপাতাল থেকে পাওয়ার ফেলিওর বিষয়ক ফোনটা এসে পড়ে, যার ফলে আর কথা এগোয় না ডাক্তার মৈনাক দত্ত আর জালানউদ্দিনের মধ্যে। ল্যাপটপ অফ করে ডাক্তার দত্ত শার্টটা কোনো রকমে চড়িয়ে বেরিয়ে পড়লেন। বিদ্যুৎ না থাকলেও চেম্বারে বসে থাকতে খুব একটা কষ্ট হচ্ছে না মৈনাক দত্তের। এই অসম্ভব গরমেও হাসপাতালের মধ্যে কেমন একটা হিম শীতল ভাব অনুভব করছেন তিনি। 2-1 বদ্ধ উন্মাদ রোগীর কান ফাটানো চিৎকার ছাড়া কেমন একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে হাসপাতাল চত্বরে। ইলেকট্রিক সাপ্লাইকে খবর দেওয়া হয়েছে, তারা জানিয়েছে ঘণ্টাখানেকের মধ্যে পরিষেবা পাঠানো হবে। স্থূল একটা মোমবাতির আলোয় চেম্বার ঘরটার প্রায় সব কিছুই দেখা যাচ্ছে। ডাক্তার দত্ত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামীকালই 7 নম্বরের পেশেন্ট প্রদীপের সাথে সেশনটা সেরে ফেলবেন। আজকাল আর আগের মতো নিয়মে হিপনোটাইজের ব্যাপারটা করতে হয় না। একটা অডিও ভিজুয়াল স্লাইড প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে ইলিউশন তৈরি করা যায়। আশা করা যায় কাল প্রদীপের শরীর অনেকটা ভালো থাকবে। একটা বিড়ালের কান্নার শব্দে চমকে উঠলেন ডাক্তার দত্ত। বিড়ালের কান্নাটা তার ভাবনার প্রবাহে ছেদ ধরিয়েছে, তাই এমন চমক। দরজার দিকে চোখ গেল ডাক্তার দত্তের। বুকের ভেতরটা ধড়াস করে উঠল তার। প্রদীপ দাঁড়িয়ে আছে, সাদা একটা পাঞ্জাবিতে তাকে সুন্দর দেখাচ্ছে। সকালে সেই মরা মাছের মতো চোখ এখন আর নেই, বরং খেলা করছে একটা মায়াবী দৃষ্টি। দেবিলালকে ডাক দেবেন কিনা ভাবলেন ডাক্তার দত্ত, কিন্তু ভয়টা আস্তে আস্তে কমে গেল তার। মনে হলো প্রদীপের সাথে এখন কথা বলা যেতে পারে। কিছু বলবে প্রদীপ? তিনি নির্ভয়ে প্রশ্নটা করলেন। স্যার, স্যার আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কথা শেষ করে প্রদীপ মাথাটা নিচু করে দাঁড়ালো। তুমি ভেতরে এসো, এসো। কি হয়েছে বলো আমাকে, আমি সবটা শুনতে চাই, বলো। ডাক্তার দত্ত এই কথাটুকু বলে মনে মনে একটু আশ্বস্ত হলেন। মনে হচ্ছে হিপনোটাইজ থেরাপির প্রয়োজন হবে না। ডাক্তার দত্তের সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল প্রদীপ। তার সম্ভবত দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে তার। আচ্ছা বেশ, আমি কতকগুলো প্রশ্ন করব, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো প্রদীপ। ডাক্তার দত্ত প্রদীপের দিকে তাকালেন।
এই অন্ধকার ঘর বা এই বিদ্যুৎহীন হাসপাতাল এক মানসিক রোগীর সাথে কথা বলার আদর্শ সময় বা জায়গা কিনা সেটার থেকেও ডাক্তার দত্তের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ছেলেটা কথা বলতে চাইছে, তাও নিজে থেকে। আস্তে আস্তে মাথা নাড়ল প্রদীপ। সে ডাক্তার দত্তের প্রশ্নের উত্তর দিতে তৈরি। এক মানসিক ভারসাম্যহীন রোগী আর ডাক্তারের মধ্যে কথা চলতে থাকলো, আলো আঁধারির মাঝে, মোমবাতির আলোয়। তুমি কি টেলিকাইনেসিস জানো? সেটা কি? না ছুঁয়ে কোনো কিছুকে সরানোর মানসিক ক্ষমতা। না 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 না, এমন কোনো ক্ষমতা আমার নেই। তাহলে তুমি সকালে না ছুঁয়ে ওষুধগুলো ফেলে দিলে কি করে? হ্যাঁ, এরকম এরকম কিছু করেছি বলে মনে পড়ছে না তো। উত্তরটা একটু অবাক হলেন বটে, কিন্তু এটা স্বাভাবিক, মনে মনে ভাবলেন ডাক্তার দত্ত। আচ্ছা বেশ, তুমি রিল্যাক্স হয়ে বসো। এবার বলো, তুমি কিসের থেকে বাঁচতে চাইছো? স্যার স্যার, বেতালি বেতালি বেতালি, হ্যাঁ বেতালি স্যার, বেতালি। অস্ফুটে কথাটা উচ্চারণ করে এদিক ওদিক দেখল প্রদীপ। চাহনিতে কেমন একটা ভীতি। বেতালি? বেতালি কি প্রদীপ? স্যার আমি জানি না বেতালি কি। নামটা আমি শুনেছি যার কাছে, সে আর বেঁচে নেই। আমার চারিদিকে সে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে স্যার। সকালে ওই ওষুধপত্র ওই সব ফেলেছে, আমি কিছু করিনি। সবাই তাকে দেখতে পায় না স্যার, সবাই তাকে দেখতে পায় না। যে পায় সে। চুপ করে গেলে কেন প্রদীপ? বলো, সে কি? সে সে ওই বেতালির শিকার হয়ে যায়। বেতালি তার আত্মাটা নিয়ে নেয়। আমাকে নির্ভর করে সে আছে স্যার, আমাকে নির্ভর করে সে আছে। আমি মরে গেলে সেও চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। হাঁপাচ্ছে প্রদীপ। কিন্তু স্যার স্যার, আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না। আমাকে বাঁচান স্যার, আমাকে দয়া করে আমাকে বাঁচান। প্রদীপ চুপ করল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু প্রদীপ, এই বেতালি নাকি যে বলছো, এ থাকে কোথায়? মানে আছে কোথায়? ডাক্তার দত্ত প্রশ্নটা করে মনোযোগ সহকারে দেখতে লাগলেন প্রদীপ পালের দিকে। স্যার, তার ব্যাপ্তি সর্বত্র। এই তো এই হাসপাতালে আছে। হ্যাঁ, এই হাসপাতালেই সে আছে। এই হাসপাতালেই সে আছে স্যার, এই হাসপাতালেই সে আছে। উত্তরটা ভয় ভয় দিয়ে চারিদিকে তাকালো প্রদীপ। তারপর তার দৃষ্টি স্থির হয়ে গেল ডাক্তার দত্তের পেছন দিকে। সে দরদর করে ঘামছে, মুখ থেকে বহু কষ্টেও কথা বেরোচ্ছে না। ডান হাতের তর্জনীটা তুলে সে একটা কিছু দেখাতে চেষ্টা করল। মুখ থেকে বেরিয়ে এলো একটা জান্তব শব্দ। তার আঙুল নির্দেশ করছে ডাক্তার দত্তের পেছন দিকটা। সঙ্গে সঙ্গে ডাক্তার দত্ত পেছন ফিরলেন তার রিভলভিং চেয়ারের সাহায্যে। প্রদীপের এরকম হঠাৎ আচরণ পরিবর্তনে একটু যেন হকচকিয়ে গেছেন তিনি। ডাক্তার দত্তের পেছনের জানলায় ঝোলানো পাখির অরিগ্যামিটা সামান্য দুলছে হাওয়ায়। জানলার বাইরে নজর চলে গেল ডাক্তার দত্তের। দৃশ্যটা দেখে বুকটা ধড়াস করে উঠল। দুটো জলজলে আলোর বিন্দু হাতের নাগালে রাখা টর্চটা নিমেষের মধ্যে জ্বালালেন তিনি। তারপর নিজেই হেসে ফেললেন নিজের বোকাময়ে। একটা বেড়াল জানলার পাশের মহানিম গাছটার ডালে বসে আছে। গায়ের রং মিশমিশে কালো। আরে কিচ্ছু নেই, তুমি তো খামোখাই ভয় পাচ্ছ প্রদীপ। কথাটা বলতে বলতেই চেয়ারটা আবার সামনের দিকে ফিরিয়েই ভুরু কুঁচকে গেল ডাক্তার দত্তের। টেবিলের ওপর কাত হয়ে পড়ে আছে প্রদীপ। ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসছে শ্বেত শুভ্র ফেনা। গলাটা চড়িয়ে দেবিলালকে হাঁক দিলেন তিনি। দেবিলাল, দেবিলাল!
পেশেন্ট অতিরিক্ত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, একে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। সামান্য পরিমাণ অক্সিজেন দিলেই সব ঠিক হয়ে যাবে। দেবিলাল এসে খবর দিল ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে কাজ শুরু করে দিয়েছে। টেবিলের ওপর মাথা নিয়ে পড়ে থাকা প্রদীপকে দেখে সে বলল, এ আবার আইলো কখন? ডাক্তার দত্ত প্রদীপকে তুলে নিয়ে গিয়ে অক্সিজেন চালিয়ে দিতে বললেন দেবিলালকে। প্রদীপকে দেবিলাল আর মাধব মিলে ধরাধরি করে বেডে শুইয়ে দিল। একেবারে নিস্তেজ হয়ে গেছে ছেলেটা। মাধব নেশা করে আছে, ভুরভুর করে চোলাইয়ের গন্ধ আসছে গা থেকে। দেবিলাল একটু সরে আসে, মুখে বলে, বাবা গাধার পুত খুব টানছে হালায়। মাধব রাগ করে না, সামান্য হেসে এগিয়ে যায় বারান্দা ধরে। বারান্দার এদিকটায় কোনো ঘর নেই, বেশ ফাঁকা জায়গা। হাসপাতালের বিদ্যুতের সমস্যা ঠিক হয়ে গেছে। টিমটিম করে জ্বলছে বারান্দার অস্পষ্ট আলোগুলো। বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে স্টাফদের ব্যবহার করার জন্য তৈরি বাথরুমটা। টলতে টলতে মাধব বাথরুমে ঢোকে। পেশেন্ট সামলাতে গিয়ে অনেকক্ষণ প্রস্রাবের বেগ চেপে রেখেছিল সে। রক্তে মিশেছে অ্যালকোহল। প্রস্রাব করতে গিয়ে সামনের বড় আয়নাটায় চোখ পড়ল তার। দৃশ্যটা দেখে কিছুটা থমকে গেল সে। রূপকথা গল্পের ডাইনি বুড়ির মতো দেখতে এক শীর্ণকায় বৃদ্ধা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। চোখটা কচলে আবার দেখার চেষ্টা করল। নেশার ঘোরে ভুল দেখছে না তো? না, ওই তো সে দাঁড়িয়ে আছে। সে প্রশ্ন করল, তুমি কে? কোনো জবাব এলো না। বাথরুমে লাগানো 60 পাওয়ারের ডুম লাইটটা দপ করে একটা শব্দে নিভে গেল। একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো মাধব। হাতটা তার কান ছুঁয়ে মাথার দিকে উঠছে। ভয়ে চিৎকার করে উঠতে গেল সে। মুখ থেকে বেরিয়ে এলো একটা জান্তব শব্দ। অন্ধকারের মধ্যে শোনা গেল আরেকটা শব্দ। ব্যাস, আবার সব নিস্তব্ধ। খুব সকালে কানু জমাদার এই বাথরুমের দিকটা আসে। রোজ জায়গাটা পরিষ্কার না করলে বড্ড গন্ধ ছড়ায়। ডাক্তারবাবুরা এতে খুব রাগারাগি করেন। ভোর 5টা নাগাদ কানু হেলে দুলে ঝাঁটা বালতি নিয়ে বাথরুমে ঢুকেই উল্টো দিকে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে গিয়ে ঢুকলো দেবিলালের ঘরে। দেবিলালকে ডেকে তুলল সে। কি হইল রে গাধার পুত? এত হককালে পেঁচাল পারুস কেন? আধ ঘন্টা আগে তুলে দেওয়ায় দেবিলাল কিছুটা বিরক্ত। হাঁপাতে হাঁপাতে কানু বলল, দেবীটা বাথরুমে মাধবদা। তাই কইল কি? দেবিলালের রাগ চড়ছে এবার। আগে মরে পড়ে আছে। দেবিলাল হুড়মুড় করে বিছানা থেকে উঠল, দৌড় দিল বাথরুমের দিকে। মরাটা দেখে চোয়াল ঝুলে পড়ল দেবিলালের। এত বীভৎস মৃত্যু সে এর আগে কখনো দেখেনি। মাটিতে পড়ে আছে মাধবের লাশটা। শরীরটা নীল হয়ে গেছে। সর্বশক্তি দিয়ে ঘাটটাকেও একদিকে মোটকে দিয়েছে। নাক মুখ দিয়ে বেরিয়ে এসেছে রক্তের ধারা। ফোনে এসে ডাক্তারবাবুকে ধরল। ডাক্তার দত্ত ফোন ধরার পর সে শুধু একটাই কথা বলতে পারল, স্যার, এবার মাধব ডারে। এতক্ষণ পুলিশের গাড়িতে হাসপাতাল চত্বর ছয়লাভ ছিল। এতদিন যতগুলো মৃত্যু এই হাসপাতালে হয়েছে, একটা ঘটনা দেখেও পুলিশের মনে হয়নি সেগুলো খুন। এই প্রথমবার পুলিশ শক্ত হাতে নেমেছে তদন্ত করতে, এবং ডাক্তার দত্তের অবস্থা হয়েছে খুব শোচনীয়। নানাভাবে পুলিশ সকাল থেকেই অনেক হেনস্থা করে ফেলেছে। হেনস্থার এখনো শেষ হয়নি। হাসপাতালের স্টাফদের সাথে ভয়াবহ ব্যবহার করছে পুলিশ, যেন তারাই যুক্তি করে খুন করেছে মাধবকে। পুলিশ হুমকি দিয়েছে, লাশ ময়না তদন্তের পর যদি কারো আঙুলের ছাপ বা অন্য কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে, তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।
ডাক্তার দত্ত লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন। এতে মাথার জ্বরটা কিছুটা ছেড়ে যায়। পুলিশ যে অভদ্রতা করে গেল, মন থেকে তা কিছুতেই দূর করতে পারছেন না তিনি। বিনা কারণে কানুকে ধরে নিয়ে গেছে তারা। পেশেন্টদেরও বিব্রত করতে চেয়েছিল, শক্ত হাতে বাধা দিয়েছেন ডাক্তার দত্ত। পুলিশ যাওয়ার সময় বলে গেছে, যদি বডিতে কোনো হাতের ছাপ পাওয়া যায় আর স্টাফেদের সাথে তা না মেলে, তবে পেশেন্টদেরও ছেড়ে কথা তারা বলবে না। চিন্তার পাহাড় ভেঙে পড়েছে ডাক্তার দত্তের মাথায়। একটু আগে নার্স এসে খবর দিয়েছে প্রদীপের অবস্থা আবার খারাপ হয়েছে। সে আবার সেরকম করছে। কাল রাতে কি সব যুক্তিহীন কথা বলেছে ছেলেটা। বেতালি, মেরে ফেলবে, মানুষের আত্মা নিয়ে নেয়। তিনি সিগারেটের প্যাকেটটা নাড়াচাড়া করছেন, কিন্তু সিগারেট বের করে ধরাচ্ছেন না। বাইরে থেকে দেবিলালের গলা শোনা গেল। স্যার, একজন সন্ন্যাসী কিচিমের মানুষ আইছেন, আপনার লগে কাম আছে কইতে আছেন। ডাক্তার দত্ত একটু বিরক্ত হলেন, তারপর বললেন, আজ পেশেন্ট দেখবো না, কাল আসতে বলে দাও ওকে। উনি দেখাইতে আসেন নাই স্যার, আপনার লগে কোনো গোপন দরকার আছে, এই যাই কইলেন। দেবিলাল এইটুকু বলে চুপ করল। আচ্ছা, পাঠিয়ে দাও। বিরক্তি নিয়ে কথাটা বললেন ডাক্তার দত্ত। খানিকক্ষণের মধ্যেই দরজার বাইরে একজন সৌম্যদর্শন মানুষকে দেখা গেল। উচ্চতা 5 ফুট 6 কি 7 হবে। ডাক্তার দত্ত অনুমান করলেন। পরনে কালো রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা, চোখে সোনালি ফ্রেমের চশমা, গালে অবিন্যস্ত দাড়ি, চুল ব্যাকব্রাশ করা, সুন্দর পরিপাটি। গা থেকে ভুর ভুর করে মিষ্টি আতরের গন্ধ আসছে। তিনি মার্জিত ও সুন্দর স্বরে জিজ্ঞেস করলেন, ভিতরে আসতে পারি? ডাক্তার দত্ত এতক্ষণ খুব মন দিয়ে খুঁটিয়ে তার দিকে তাকিয়েছিলেন। তিনি এবার মাথা নেড়ে ভেতরে আসার অনুমতি দিলেন। ভদ্রলোক 2 হাত জড়ো করে ডাক্তার দত্তের সামনে এসে দাঁড়ালেন। ডাক্তার দত্ত সামনের চেয়ারে বসতে বললেন তাকে। তারপর ডাক্তার দত্ত কিছু জিজ্ঞেস করবার আগেই তিনি শুরু করলেন নিজের পরিচয় পর্ব। আমি শঙ্খ শুভ্র মুখার্জি। কোষ্ঠী বিচার করে আর এর বাড়ির বাস্তু দেখে আমার দিন চলে। সংসার পরিজন বলতে আমার কেউ নেই। ছোটবেলা থেকে মামাদের কাছেই মানুষ। নিবাস আহিরিটলার কাছাকাছি, 20A/2 রবীন্দ্র সরণি। আপনার হয়তো মনে প্রশ্ন এসছে যে একজন জ্যোতিষ বা বাস্তুশাস্ত্র চর্চা করা মানুষ মানসিক হাসপাতালে এসে কি করছে। তাহলে বলে রাখি, দৈবের ইশারায় আমি এখানে এসেছি। দৈব কি জিনিস আপনি জানেন? না। ছোট্ট করে উত্তর দিলেন ডাক্তার দত্ত শঙ্খ শুভ্রের প্রশ্নের। আপনি কি কখনো বিভূতিভূষণ পড়েছেন? তার একটি গল্প, নাম বিরজা হোম ও তার বাঁধা। সেখানে কথক ভৈরব চক্রবর্তীর মুখ থেকে বলিয়েছিলেন, দৈব হল লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই 4টি বিষয়। আমি তেমনই দৈবের কিছু ইঙ্গিত আপনার এই হাসপাতালে পাচ্ছি। ঠোঁটটা সামান্য বেঁকিয়ে হাসলেন ডাক্তার মৈনাক দত্ত। তারপর কেটে কেটে বললেন, অল বোগাস। এই কালো পাঞ্জাবি পরা লোকটিও দম্বার পাত্র নন। উনি আবার বলা শুরু করলেন, বিভূতিবাবু নিজেও প্রেত চর্চা করতেন, এটা কি আপনি জানেন? তন্ত্রমন্ত্র নিয়ে ছিল ওনার অগাধ পাণ্ডিত্য। যাকে সেসব কথা থাক, এবার আসি আমায় দৈব ইঙ্গিত কি দিচ্ছে সেই কথায়। আপনার হাসপাতালে দীর্ঘ 1 মাস ধরে মৃত্যুলীলা চলছে। আজ নিয়ে প্রায় 5 জন শিকার হয়ে গেছে। তাচ্ছিল্যের একটা হাসি হাসলেন ডাক্তার দত্ত। তারপর বললেন, খবরের কাগজ বা টিভি সে তথ্য আপনাকে অনায়াসেই দিতে পারে মিস্টার মুখার্জি। এতে দৈবের কোনো হাত আছে কি? হাসলেন শঙ্খ শুভ্র। তারপর বললেন, একটা ছেলে, বয়স খুব বেশি নয়, অদ্ভুত আচরণ করছে, কোনো কিছু না ছুঁয়ে সরিয়ে দিতে পারে। সে একটা ভয়ঙ্কর জিনিসকে ভয় পায় আর
আপনার কেমন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সে এই মৃত্যুযজ্ঞের প্রধান হোতা। এই কথাগুলো কি খবরের কাগজ বা টিভিতে প্রচার হচ্ছে কি ডাক্তারবাবু? ভ্যাবাচাকা মতো খেলেন ডাক্তার দত্ত। এই কথাগুলো বাইরের একজনের তো জানার কথা নয়। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, আমি বিজ্ঞানের পরিপন্থী নই। আপনি আপনার মতো চিকিৎসা করবেন এটাই আমি চাই, কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিটা যা আপনার হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনাদের নেই। আমাকে যদি একটা সুযোগ দেন যাতে তাকে আমি তার জায়গায় ফিরিয়ে দিতে পারি, আর কিচ্ছু চাই না আমার। কথা শেষ করে শঙ্খ শুভ্র ডাক্তার দত্তের দিকে তাকালেন। আপনি সেটা করবেন কিভাবে? সেটা আমার ব্যাপার, আমাকেই ভাবতে দিন। আপনার ব্যাপার বললে তো হবে না, হাসপাতালটা আমার। চুপ করলেন ডাক্তার দত্ত, তারপর আবার বলতে শুরু করলেন, দেখুন, এসব অপবিজ্ঞানের জায়গা আমার হাসপাতাল নয়। আপনার অনুমান শক্তি অসাধারণ। যতদূর আমার বিশ্বাস, এই অনুমান শক্তির উপর নির্ভর করেই আপনাদের পসার চলে। আমাকে খুলে না বললে কোনো রকম অপবিজ্ঞানকেই আমার হাসপাতালে আমি প্রশ্রয় দেব না। মুখটাকে প্রচণ্ড শক্ত করলেন ডাক্তার দত্ত, যার অর্থ হলো আমার প্রপোজালে রাজি না হলে আসতে পারেন। শঙ্খ শুভ্র ডাক্তার দত্তের কথা গায়ে মাখলেন না। তিনি বুঝতে পারলেন পরিষ্কার করে না বললে এই ডাক্তার তাকে কিচ্ছু করতে দেবে না। ডাক্তার সম্পর্কে তার অনুমান, এই লোক শক্ত জিনিস, সহজে ভাঙে না। তিনি বলতে শুরু করলেন, ওই যে আমি প্রথমেই ঢুকে দৈবের কথা বলেছিলাম না, সেই দৈব আমাকে জানান দিচ্ছে এই হাসপাতালে বেতালি নামক এক মহা অপশক্তি বিরাজ করছে। বেশ কিছু আত্মা না নিয়ে সে যাবে না, আর তাকে যে ঠিক ডেকে আনা হয়েছে তেমনও কিন্তু নয়। বাচ্চা একটা ছেলে তন্ত্রমন্ত্রের ভুল প্রয়োগ করে সম্পূর্ণ ভুলভাবে তাকে জাগিয়ে দিয়েছে। একজন মহাকাল সিদ্ধতান্ত্রিক ছাড়া তাকে তার আসল মার্গে কেউ পৌঁছে দিতে পারবে না। আমার এর পরের কাজগুলো হবে প্রথমেই ছেলেটির সাথে কথা বলা, তারপর একটা যজ্ঞ করা, যেটা আপনার ভাষায় হয়তো অপবিজ্ঞান, কিন্তু আমি হলপ করে বলছি ডাক্তারবাবু, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। ডাক্তার মৈনাক দত্ত যেন কিছুটা বিরক্ত হয়েছেন। তিনি বললেন, মনে হয় না দিন দুয়েকের আগে ছেলেটার সাথে কথা বলতে আপনি পারবেন, কারণ ওই ছেলেটার আচরণ মৃত্যুগুলো হবার পরপরই কেমন যেন পাল্টে যায়। আচ্ছা, যদি সম্ভব হয় একবার নিয়ে চলুন আমাকে তার কাছে। কথাটা বলে শঙ্খ শুভ্র ডাক্তারের দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করলেন। বেশ, ইচ্ছে হলে চলুন, তবে বেকারই তার কাছে যাওয়া হচ্ছে, বললেন ডাক্তার দত্ত। এই বেটা পাঞ্জাবি পরা জ্যোতিষীর আসলেই কোনো ক্ষমতা আছে কিনা তা দেখার লোভ সামলাতে পারছেন না ডাক্তার দত্ত। তিনিও উঠে দাঁড়ালেন প্রদীপের কেবিনে যাওয়ার জন্য। চাপ চাপ অপার্থিব শীতলতা আর শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে কেবিনটাকে। একটা উজ্জ্বল স্ফটিকের মালা ক্রমাগত ঘুরে চলেছে শঙ্খ শুভ্রের দু আঙুলের সাহায্যে। প্রদীপ আবার সেই একইভাবে কঠিন হয়ে বসে আছে তার বেডটার ওপর। খুব শান্ত স্বরে শঙ্খ শুভ্র ডাকলেন প্রদীপকে। প্রদীপ। ডাক্তার দত্ত জানেন কোনো সাড়া পাওয়া যাবে না। এই মুহূর্তে ছেলেটা ট্রমার মধ্যে আছে, কিন্তু ডাক্তার দত্তকে অবাক করে দিয়ে প্রদীপ মাথা তুলে তাকালো। এই ছেলেটা ভনিতা করছে নাকি? মনে মনে ভাবলেন ডাক্তার মৈনাক দত্ত। প্রদীপের নিষ্প্রাণ গলার স্বরে শোনা গেল একটা কথা, আপনি এসেছেন? আরও অবাক হচ্ছেন ডাক্তার দত্ত। যে ছেলেটা হাসপাতালে কারোর মৃত্যু হওয়ার পরপরই একেবারে পাথর হয়ে যায়, সে হঠাৎ কথা বলল কিভাবে? যেন এই জ্যোতিষী লোকটাকে সে অনেক দিন ধরে চেনে। প্রদীপের কথা বলার ভঙ্গিতে তাই মনে হলো ডাক্তার দত্তের। আমাকে আপনি বাঁচান স্যার, ও ও আমাকে মেরে ফেলবে। আপনি আপনি আমাকে বাঁচান দয়া করে,
প্রদীপের গাল বেয়ে নেমে আসছে জলের ধারা। নিশ্চয়ই বাঁচাবো প্রদীপ, নিশ্চয়ই বাঁচাবো। তার আগে আমাকে খুলে বলো, এই ভয়ানক শক্তি বেতালিকে তুমি পেলে কি করে? প্রশ্নটা করে প্রদীপের চোখের দিকে তাকালেন শঙ্খশুভ্র। সত্য মিথ্যা বোঝার কৌশল তার জানা আছে, কারোর চোখ সেই কথা ব্যক্ত করে। হঠাৎ একটা দমকা হাওয়ায় পুরো কেবিনটা দুলে উঠল। ডাক্তার দত্ত নিজের পতন সামলালেন কোনো রকমে। এক নিমেষে ঘরের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল। চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ে চলেছেন শঙ্খশুভ্র। তার গায়ে এই সাময়িক প্রলয়ের কোনো আঁচই আসেন না। খাট থেকে পড়ে গেছে প্রদীপ। প্রচণ্ড হাওয়ার দমকে এক গা শিরশিরে নারকীয় হাসি শোনা গেল। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না ডাক্তার দত্তের। ওম নমঃ রুদ্রায় নমঃ। খুব শব্দ করে হাওয়ার বেগের থেকেও জোরে মন্ত্রটা বললেন শঙ্খশুভ্র। নিমেষের মধ্যে হাওয়ার তেজ একদম স্তব্ধ হয়ে গেল। পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে। ঢকঢক করে অনেকটা জল খেল প্রদীপ। সে অনেকটা নিশ্চিন্ত বোধ করছে শঙ্খশুভ্রের উপস্থিতিতে। সে কথা বলতে শুরু করল। আমি আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, একজন অ্যাক্টিভ রাজনৈতিক দলের সদস্য বটে। আমার সব বন্ধু বান্ধব প্রেম টেম করতো, কিন্তু আমি সেসবের ধার কাছ দিয়েও যেতাম না কখনো। ওই গত বছর ফার্স্ট ইয়ারে এক ঝাঁক সুন্দরীর আগমন হলো। মিতা বলে একটি মেয়েকে দেখেই আমি একেবারে কাত হয়ে গেছিলাম। দাদা গোছের ছেলেদের সাথে মেয়েরা প্রেমে পড়ে সহজেই। এই মেয়েটিকেও আমার মনের কথা জানাতেই সে আমায় হ্যাঁ করে দেয়। বেশ চলতে লাগলো আমাদের প্রেম পর্ব, কিন্তু কপালে সে সুখ সইল না বেশি দিন। ফেস্টের দিন দুই আগে যখন আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, মিতা এসে আমায় জানালো তার বাবা নাকি তার বিয়ে ঠিক করেছে, ছেলে বিদেশে কর্মরত। তার মতে এতদিন সে আমার সাথে একটা মোহের জালে জড়িয়েছিল, এখন সে তার সুরক্ষিত জীবন বেছে নিতে চায়। আমার মাথাটা গরম হয়ে গেল। আমি ছুটে গিয়ে একটা চর কষিয়ে দিলাম তার গালে, কিন্তু কোনো জবাব না দিয়েই সে চলে গেল সেখান থেকে। ভেতর থেকেই একটা জিনিসই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল বারংবার, এর শোধ আমায় নিতেই হবে। কিন্তু ওই যে পার্টির সদস্য হওয়ার জন্য আমি বাঁধা পড়ে গেলাম। কলেজের কোনো স্টুডেন্টের সাথে কোনো রকম বাজে ব্যবহার করা একেবারেই যাবে না, এরকমটাই কঠোর নির্দেশ দিলেন পার্টির আঞ্চলিক নেতা। আজকালকার এই পার্টির সদস্যরা কোনোভাবে কারোর সাথে শক্ত ব্যবহার করলেই তার ভিডিও তুলে নিয়ে মিডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। আমিও ভয় পেলাম সেটা নিয়ে। মনমরা হয়ে একদিন রাতে বাড়ি ফিরছি, হঠাৎই চোখে পড়ল একটা দেওয়ালের উপর লাল কালিতে লেখা একটা ছোট্ট প্রতিবেদন। ব্যর্থ প্রেম জোড়া লাগাতে সিদ্ধহস্ত, নিচে নাম ঠিকানা দেওয়া। তাই দেখেই একদিন সকাল সকাল আমি চলে গেলাম সেই ঠিকানায়। বেশ কিছু মানুষের ভিড় ওই বাড়িটার সামনে, তাদের বয়সও ভিন্ন ভিন্ন। একসময় আমার ডাক পড়লো ভেতরে যাওয়ার জন্য। ওই ব্যর্থ প্রেমকে জোড়া লাগান যিনি, তার বয়স বেশি নয়, আমাদের থেকেই বছর 10 বড় হবে বলেই মনে হলো। আমাকে তিনি প্রশ্ন করলেন, কি প্রেমিকা ধোঁকা দিয়ে চলে গেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। উনি আমায় আশ্বাস দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর, আমি যে কেন সেদিন তার কথা শুনতে গেছিলাম আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ঈশ্বর, এক রাতে সেই তান্ত্রিক বাবা আমায় ডেকে পাঠালেন তার ডেরায়। কারণ বলা হলো আমাকে কোনো এক শক্তিশালী কিছু দেবেন, যার প্রভাবে মিতা নাকি আমার পায়ে এসে গুটিয়ে পড়বে। সেই লোভ সংবরণ করা আমার কাছে দুঃসাধ্য ছিল সেই সময়। আমিও বেশ রাত করেই একা একাই তার ডেরায় পৌঁছালাম একদিন। এই জায়গাটা যেন রাতের অন্ধকারে কেমন পাল্টে গেছে, ঠিক শহরের মাঝেই একটা অন্য দুনিয়া। দেখে আমার মনটা কিরম একটা হলো।
একটা হাড় গিলগিলে লোক আমায় বসতে বলে কোথায় যেন হাওয়া হয়ে গেল। আমিও অপেক্ষা করতে লাগলাম তান্ত্রিক বাবার জন্য। বেশ রাত করে নেশায় চুর হয়ে ভদ্রলোক বাড়ি ঢুকলেন। আমাকে তার জন্য অপেক্ষা করতে দেখে বেশ খুশি হলেন তিনি। তারপরেই আমায় নিয়ে গেলেন একটা ছোট্ট ঘরে। ঘরের মধ্যে ঢুকেই আমার পালিয়ে আসতে ইচ্ছা হলো, কারণ একটা জিনিস দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। একটা পচা গলা মানুষের মৃতদেহ মাটিতে শোয়ানো। আমার দেখেই কিরম ভয় হয়েছিল। কিন্তু আমার দিকে ফিরলেন সেই ভদ্রলোক, বললেন, আমি অনেক দিন ধরে তোমার বয়সী একটা ছেলের সন্ধান করছি। তুমি আজ সারা রাত লাশটার সাথে থাকবে। তোমার যৌবনের সান্নিধ্য পেয়ে লাশটা আবার জেগে উঠবে, আর আমি হয়ে উঠব বাক সিদ্ধ মহাতান্ত্রিক। একটা বিকট হাসি হাসতে লাগলেন তিনি। ঘেন্না আর ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে বললাম, না না, আমি আপনার এই নোংরা খেলার বোরে হতে পারবো না, আমি চললাম। আমি এই বলে ফিরে আসতে যাচ্ছি, ঠিক সেই সময় উনি পিছন থেকে বললেন, প্রেমিকাকে চাই না? সে তো দুদিন বাদেই আমেরিকা ফুরুত। কথাটায় ধাক্কা খেলাম আমি। একমাত্র আমি আর মিতা বাদে ও যে আমেরিকায় যাচ্ছে এই কথাটা কারো জানার কথা নয়। আমি যেন কেমন বোকা হয়ে গেলাম। ওনারই কথা মতো লাশটার উপর গিয়ে বসে পড়লাম আমি। কিছুক্ষণ পর উনি একটা কালো পোশাক পরে সামনে এসে বসলেন একটা আসনে। আমাকে একটা তরল জিনিস হাতে ঢেলে দিয়ে পান করতে বললেন। আমিও কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো খেয়ে নিলাম সেটা। মিনিট খানেক পর থেকেই চোখের সামনে সবকিছু আস্তে আস্তে ঝাপসা হতে লাগলো। জ্ঞান হারানোর আগে শুধু শুনতে পেলাম একটা বেশ শক্ত সংস্কৃত মন্ত্রোচ্চারণের শব্দ। ভোর ভোর জ্ঞান ফিরতেই উনি আমার হাতে একটা ছোট কাপড়ের পুঁটলি মতো একটা জিনিস ধরিয়ে দিলেন। বললেন সেটা যেন আমি কোনোভাবে মিতার শরীরে ছুঁয়ে দিই, আর তাতেই নাকি কেল্লাপ হতে। আমি এই শুনে সেই পুঁটলি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে পড়লাম আরেক বিপদে। আমার বাবাকে ভোর রাত্রে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শ্বাসকষ্টের কারণে। ভুলে গেলাম আমি সেই পুঁটলির কথা। দৌড়ালাম হাসপাতালে। বিকেলের দিকে বাবার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হলো বটে, কিন্তু ডাক্তারবাবুরা সেই রাতে আমাকে হাসপাতালেই থাকতে বললেন। তখন গভীর রাত। হাসপাতালের বেঞ্চে শুয়ে রয়েছে। হালকা একটা ঘুমের ঘোর মতো এসেছে। মাথার উপরে একটা ঠান্ডা মতো কিছুর অনুভূতি হলো। মাথা তুলে তাকাতেই শরীরটা জমে গেল আমার। দেখলাম এক খুনখুনে বৃদ্ধা আমার মাথার কাছটায় বসে আছে। পোকায় খাওয়া সরু সরু দাঁত বের করে মিটি মিটি হাসছে আমার দিকেই চেয়ে। আমি থরমর করে উঠে বসলাম। আমি চোখ কচলে ভালো করে দেখে দেখলাম কই কেউ তো কোথাও নেই। ভয় লাগলো আমার, ভয় পেলাম। পরপর 3 দিন ধরে তাকে নানান জায়গায় দেখার পর আমি উদ্ভ্রান্তের মতো ছুটে গেলাম সেই তান্ত্রিকের কাছে। কিন্তু ভারী অবাক হয়ে গেলাম আমি সেই তান্ত্রিকের চেহারা দেখে। শরীরের অবস্থা শোচনীয়। মনে হচ্ছে এক বিন্দু রক্ত নেই তার শরীরে। আমায় দেখে তিনি বললেন, প্রদীপবাবু, বাঁচতে চাইলে পালান। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। শক্তিশালী হওয়ার লোভে যে বেতালি সাধনার কিচ্ছু জানি না চিতা সাধন করতে গিয়ে তাকেই জাগিয়ে ফেলেছি। আমার আত্মা না নিয়ে সে ফিরবে না।
তার কথা শেষ করতে পারল না। ঘরের পরিবেশ বদলে যেতে লাগলো। অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল পরিবেশ। আমি আমি যা দেখলাম তা যেন কেউ কখনো না দেখে। দেখলাম সে বৃদ্ধা, যাকে আমি সারাটা ঘুম দেখতে পাচ্ছি, সেই তান্ত্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে। মাটিতে পড়ে গিয়ে কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো তান্ত্রিক। আর এভাবেই নিমেষের মধ্যে একটা ক্ষীণ আলোর রেখা তান্ত্রিকের শরীর থেকে বেরিয়ে ওই বুড়িটার শরীরে গিয়ে ঢুকে পড়ল। আমি ছিলাম সেই সাধনার প্রধান নৈবেদ্য, তাই জন্যই সে আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি যেখানেই যাই সেও আমার সাথে সাথেই যায়, আর নিয়ে নেয় এক এক করে মানুষের আত্মা। এই আত্মাই ওর খাদ্য। যত আত্মা ও পাবে ততই ও আরো আরো শক্তিশালী হয়ে উঠবে। সবার মঙ্গলার্থে একটিবার আমাকে যোগ্য করার সুযোগ দিন ডক্টর দত্ত। কথাটা বলে শঙ্খশুভ্র মৈনাক দত্তের দিকে তাকালেন। ডাক্তার দত্ত ততক্ষণে মনে মনে বেশ কিছু থিওরি সাজিয়ে নিয়েছেন। যেমন তান্ত্রিকের দেওয়া কোনো ড্রাগের কারণে এই ছেলেটা হ্যালুসিনেট করছে কোনো এক বৃদ্ধাকে। সম্ভবত এই ছেলে নিজের ছোটবেলায় ঠাকুমা বা দিদিমার প্রতি কোনো অবহেলা দেখেছে, তাই এই মডেলটাকেই শাস্তির রূপক হিসেবে কল্পনা করছে। কিন্তু একটু আগে ঘটে যাওয়া ঘটনাটার ব্যাখ্যা তিনি দাঁড় করাতে পারছেন না। জীবনে পেশাগত দিকে কাজ করতে গিয়ে তিনি অনেক কিছু দেখেছেন। যেমন তিনি জানেন অনেক রোগ সারাতে তন্ত্রমন্ত্রে সাহায্য নিলে ফল খুব দ্রুত পাওয়া যায়। সেই বিষয়টা মেনে নিলে এই জ্যোতিষীকে একটা যজ্ঞ করার অনুমতি দেওয়া যেতেই পারে ভাবলেন তিনি। তারপর বললেন, আচ্ছা, একটিবারের জন্য এই অনুমতি দেওয়া যেতেই পারে, তবে যদি সফল না হন তাহলে আপনি কি করবেন মিস্টার মুখার্জি? হাসলেন শঙ্খশুভ্র। তারপর বললেন, আমি আমার পেশা ছেড়ে দেবো ডাক্তার দত্ত। আজ চলি, অনেক কাজ আছে যজ্ঞের আগে। কাল ঠিক রাত 9টায় আমি যজ্ঞে বসবো। আর হ্যাঁ, সেই সময় হাজার ভয়ানক শব্দ পেলেও আপনারা কেউ ঘরে যাবেন না। হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন শঙ্খশুভ্র। যজ্ঞ করার জন্য শঙ্খশুভ্র বেছে নিয়েছেন ছাদের চিলে কোঠা ঘরটাকে। ছাদের সিঁড়ির কাছে এসে বুড়িটাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছেন অনেকেই। গুরুদেব শ্রী অমর ভট্টাচার্য মশাইয়ের কাছ থেকে তিনি যেসব বিদ্যা শিখেছেন তা প্রয়োগ করার বিশেষ সুযোগ তিনি পান না। বাবা মহাকালের যজ্ঞ করে শক্তি অপশক্তি সব কিছুকেই কালের গ্রাসে বিলীন করার কৌশল তার গুরুদেব তাকে অতি যত্ন সহকারে শিখিয়েছিলেন। আজ তার পরীক্ষার দিন। তিনি জানেন 64 মহাযোগিনীর মধ্যে বেতালীয় এক মহা শক্তিশালী যোগিনী। একমাত্র সিদ্ধতান্ত্রিক পুরুষ ছাড়া তাকে নিয়ে ছেলেখেলা করা মৃত্যুকে আমন্ত্রণ জানানো সামিল। পুষ্যা নক্ষত্রের অতি পূর্ণ লগ্নে তাকে আবাহন করলে সে সন্তুষ্ট হয়ে সাধককে জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি সকল কিছুই দান করেন। সেই সাধকের কোনো শত্রু থাকে না, কিন্তু ডেকে এনে যদি সাধক কোনো কারণে তাকে অবজ্ঞা করে তবে তিনি 100 আত্মার মহাবলি গ্রহণ না করে ফেরেন না। আজ তাকে ফেরাতেই হবে। শঙ্খশুভ্রের আরাধ্য মহাকাল মহাদেব তাকে আজ ফেরাবেনি। শ্বেত চন্দন আকন্দ পুষ্প আর পঞ্চামৃতের জলে ঘরের উত্তর পূর্বের কোণটা পবিত্র করলেন শঙ্খশুভ্র। তিনি বিড়বিড় করে উচ্চারণ করছেন শিব মহাগায়ত্রী। ওম তৎপুরুষ বিন্নায় দেবী মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওম দেবী। ধীরে ধীরে পুষ্প ও আসন শুদ্ধ করলেন তিনি। এবার যজ্ঞকুণ্ডের ওপর একটি যন্ত্র আঁকলেন তিনি পঞ্চগব্য আর পঞ্চবর্ণে। মহামৃত্যুঞ্জয় মহাদেব আজ যজ্ঞে সন্তুষ্ট হলে সকল কষ্টের বিনাশ নিশ্চিত।
একের পর এক যজ্ঞ কাঠ তিনি মন্ত্র পড়ে সাজাতে লাগলেন অতি যত্নে। ভুল হলে মহাপ্রলয় হবে। কাঠে আগুন জ্বাললেন তিনি। এরপর ঘৃতাহুতি দিতে লাগলেন মহাকাল মহেশ্বরের নামে। একটা একটা করে বেল কাঠের সমেত তিনি ঠেলে দিচ্ছেন যজ্ঞের আগুনে। ধোঁয়ায় ভরে উঠেছে ঘর। একটাই মন্ত্র পাঠ করে যাচ্ছেন তিনি। ওম মহাকাল রুদ্রায় ওম নমঃ শিবায় নমঃ। ওম মহাকাল রুদ্রায় ওম নমঃ শিবায় নমঃ। এত ধোঁয়ার মধ্যেও ঘোর তমসা নেমে এলো চারিদিকে। হঠাৎ ভেসে আসতে লাগলো এক হাড় হিম করা পৈশাচিক হাসির শব্দ। সেই শব্দের কাছে হাজার শিঙার শব্দ নস্যাৎ হয়ে যায়। ছেলেবেলার নানা ঘটনা দুর্ঘটনায় এই নবীন তান্ত্রিক শঙ্খশুভ্রের ভয়ের অনুভূতি চলে গেছে। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও বিন্দুমাত্র ভয় না পেয়ে তিনি মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। ঘোর অন্ধকার আর কুয়াশার মতো রাশি রাশি ধোঁয়ার বেড়াজালের মধ্যেও তিনি দেখতে পেলেন এক অস্থি চর্মসার বৃদ্ধাকে। সাদা চুলের ভারে মুখের বেশিরভাগ অংশ ঢাকা পড়েছে। শরীরের সবকটা হাড় ভীষণ রকম প্রকট। আত্মার লোভে ঠোঁটের কষ বেয়ে নেমে আসছে লাল স্রোত। স্তনগুলো শুকিয়ে খড়খড়ে মাটির ডেলার মতো হয়ে গেছে। চোখে তার উদগ্র বাসনা। পায়ে পায়ে সে এগিয়ে আসতে লাগলো শঙ্খশুভ্রের দিকে, যেন নিশ্চিত মৃত্যু এগিয়ে আসছে। এই সময় ভীত হলে চলবে না। আর মাত্র কয়েকটা সমিধ বাকি আছে। শঙ্খশুভ্র জানে তার এ পর্যন্ত কোনো অনিয়ম হয়নি, তাই জয় তারই হবে। এক হাতের দূরত্বে বেতালি যোগিনী দাঁড়িয়ে আছে। সাপের চেরা কালো বর্ণ জিভে লেহন করছে সে তান্ত্রিকের শরীর। অসম্ভব ঠান্ডায় মৃত্যুর প্রমাদ গুনতে গুনতে শেষতম সমিধটা যজ্ঞকুণ্ডে ফেলে দিলেন শঙ্খশুভ্র। তারপর বেশ শব্দ করে বললেন, ওম বন্দ বন্দ শিব বন্দ রুদ্রায় নমঃ। ওম বন্দ বন্দ শিব বন্দ মহাকাল রুদ্রায় নমঃ। প্রচণ্ড শব্দে ফেটে পড়ল সেই মহা ভয়াবহ বেতালি যোগিনী। একটা ঘোর কালো ছায়া তাকে গ্রাস করে ফেলতে লাগলো দ্রুত। একসময় আস্তে আস্তে সেই পৈশাচিক চিৎকার মিলিয়ে যেতে লাগলো ধোঁয়ার কঠিন বেড়াজালের মধ্যে। শঙ্খশুভ্র দেখতে পেলেন এক ঋজু পুরুষকে। ঘোর কালো গায়ের রং, সারা দেহে শোভা পাচ্ছে অসংখ্য নরমুণ্ডমালা। পৈশাচিক হাহাকার মিলিয়ে যেতে লাগলো একটা মেঘ গর্জনের শব্দের ভীষণতায়। যজ্ঞ শেষ হলো। অনেকটা নিশ্চিন্ত এখন শঙ্খশুভ্র। ডাক্তার দত্ত বেশ অবাক হয়েছেন ওই দিনের পর থেকে প্রদীপের দ্রুত আরোগ্য লাভের ব্যাপারটা দেখে। তারপর দিন 15 সে এই হাসপাতালে ছিল। তার মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন লক্ষ্য করেননি তিনি, এবং হাসপাতালে আর মৃত্যুও ঘটেনি কারোর। পুলিশ মাধবের ক্ষেত্রেও হাতের ছাপ পায়নি কোনো, তাই ওরা কেস ক্লোজ করে দিয়েছে। প্রদীপ সুস্থ হয়ে বাড়ি চলে গেল একদিন। প্রদীপ বাড়ি চলে যাওয়ার দিন 3 মাথায় একদিন সকালে বেশ খোশ মেজাজে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন ডাক্তার দত্ত। দেবিলাল এসে খবর দিল, স্যার ওই সন্ন্যাসী ঠাকুর আইছেন। ডাক্তার দত্ত অতি আনন্দের সাথে শঙ্খশুভ্রকে ঘরে নিয়ে বসালেন। সব কেমন চলছে জানতে চাইলেন শঙ্খশুভ্র। ডাক্তার দত্ত এই যাবৎ ঘটে যাওয়া সব ঘটনাই তাকে বললেন। মানে প্রদীপের সুস্থ হওয়ার ব্যাপার, আর যে একটাও মৃত্যু হয়নি সেই ঘটনাও জানালেন। হাসলেন শঙ্খশুভ্র। স্যার, এই পৃথিবীতে অনেক কিছুই আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। যাই হোক, আমাকে আজ একটু তাড়াতাড়ি যেতে হবে এক জায়গায়। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই একটু খোঁজ নিয়ে যাই ভাবলাম। চুপ করলেন শঙ্খশুভ্র। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে কি ছিলটা কি আমার হাসপাতালে? প্রশ্নটা করবেন না করে করেই ফেললেন ডাক্তার মৈনাক দত্ত। আপনারা হলেন বিজ্ঞানের সাধক। আমি কিছু বললে তা গাঁজাখুরি মনে হবে। জানতে যখন চাইছেন তখন বলেই দিই। কিছু হঠযোগী তান্ত্রিক আছেন যারা দ্রুত সিদ্ধি লাভার্থে নানা অপশক্তিকে সাধন করে সন্তুষ্ট করতে চান। এক্ষেত্রেও তাই হয়েছিল। আপনার হাসপাতালে 64 যোগিনীর এক যোগিনী বেতালি
চলে এসেছিল। তার খাদ্য ছিল মানুষের আত্মা। ওসব ভেবে আর লাভ নেই, সে চলে গেছে কালের গ্রাসে। থামলেন শঙ্খশুভ্র। আর হ্যাঁ, এই প্রদীপ ছেলেটি ছিল তাকে ডেকে আনার আধার। উঠে দাঁড়ালেন। তাহলে আজ আমি আসি। ডাক্তার দত্ত হাসি মুখে তার সাথে উঠলেন। প্রধান দরজা অবধি সঙ্গে সঙ্গে এলেন। তাহলে জ্যোতিষী মশাই, আবার দেখা হবে। এই সম্বোধনে কিছুটা লজ্জাবোধ করলেন যেন তিনি। তারপর বললেন, ও ইস, দেখেছেন, আপনার নামটাই ভুলে গেছি। আরে, আমারও মনে হয় সেই ডিমেনশিয়া হলো। শঙ্খশুভ্র হেসে উত্তর দিলেন, নামটা একটু শক্ত কিনা, তাই অনেকেরই মনে থাকে না। শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। আগে আপনি মিস্টার মুখার্জি ডেকেছেন বার কয়েকবার। যাই হোক, আজ চলি। তবে মনে রাখার মতো আর একটা নামও আছে আমার। লোকে আমায় সেই নামেই ডাকে, শক্তি গোসাই। রাস্তার বাঁকে নিমেষের মধ্যে মিলিয়ে গেলেন তিনি। ডাক্তার দত্তের সেই দিকে চেয়ে থাকতে থাকতে একটা কথা মনে এলো। ফ্রম এরর টু এরর ওয়ান ডিসকভার্স দ্য এন্টায়ার ট্রুথ। ফ্রয়েড সাহেবের মহামূল্যবান বাণী আজও কতটা সত্যি।